নমস্কার, টিম থ্রিল চার্চারে আপনাকে স্বাগত জানাই আরেকবার। আমরা টিম থ্রিল চার্চার আজ আপনার জন্য নিয়ে এসেছি লেখক হর্নেটের কলমে গোয়েন্দা রুদ্রপ্রিয় গিরি সিরিজের কাহিনী কামিনী কাঞ্চন। আজকের গল্পের সূত্রধার ও গল্প পাঠে আমি অভিক। গোয়েন্দা রুদ্রপ্রিয় গিরির চরিত্রে দীপম ঘোষ, মুখ্য চরিত্রে দিব্যেন্দু দাস, নবস্মিতা, দিব্যেন্দু গোস্বামী, প্রভাকর, সৃজিতা, কৌশিক দাস, বর্ণালী, পারমিতা, অধ্যায় সাহা এবং শ্রীরূপ। শব্দ সংযোজন দেবরাজ দে, আবহ নির্মাণ কৌশিক বসু, প্রচ্ছদ নির্মাণ স্ক্রিবলিং মাইন্ড। তাহলে চলুন শুরু করা যাক আমাদের আজকের কাহিনী গোয়েন্দা রুদ্রপ্রিয় গিরি সিরিজের কামিনী কাঞ্চন। ঘুমটা বেশ সকালবেলায় ভেঙে গিয়েছিল। আড়মোড়া ভাঙতে ভাঙতে গিয়ে দেখি রুদ্রপ্রিয় দক্ষিণের জানালার সামনে দাঁড়িয়ে চা খাচ্ছে, আর ঘরের টেবিলে একটি খোলা চিঠি ভাঁজ করে রাখা। তা বৃশ্চিক, এত তাড়াতাড়ি ঘুম ভাঙল যে? জানি না গো, বেশ কয়েকদিন ধরে ঠিক করে ঘুম হচ্ছে না। তা বউঠান কোথায়? ও স্নান ঘরে বোধ হয়। তা বৃশ্চিক, সবই তো দেখলে, কি বুঝছো? কি আর বুঝবো, আপাতত চিঠিটা পড়তে আগ্রহী। তুমি কি আগে থেকে পড়ে নিয়েছো নাকি? তা পড়েছি ঠিকই, কিন্তু তুমি ছাড়া ঠিক জমছে না। তোমার মতো কি আর নাটকীয়তার কায়দায় পড়তে পারি? তা ঠিক। তাহলে কি বলো, পড়া যাক চিঠিটা? হ্যাঁ, শুরু করো। সম্মানীয় রুদ্রপ্রিয় বাবু, নমস্কার। আমি দুর্গাবতী দাস। পিয়ারি মোহন দত্ত লেনে আমার বাড়ি। কোনো বনিতা না করেই সরাসরি মূল বিষয়ে উপনীত হই যে আমাদের পরিবার যথেষ্ট সম্পূর্ণ গৃহস্থ। আমাদের একটি পারিবারিক ব্যবসা আছে এবং গহনার দোকান আছে, আর বাদ বাকিটা আপনি আমাদের বাড়ি এলেই বুঝতে পারবেন আশা করি। পারিবারিক ব্যবসাটা বলতে পারেন হোমস্টের, আর যে কারণে আপনাকে চিঠিটা লেখা সেটি হলো প্রায় 15 থেকে 20 দিন যাবৎ আমাদের বাড়িতে যে সকল দূর সম্পর্কের আত্মীয়দের পরিবার এবং হোমস্টের পরিবারগুলো এসেছে, তাদের মধ্যে কেবলমাত্র পুরুষ সদস্যদের খুঁজে পাওয়া যাচ্ছে না। যদিও 2-3 জন পরিবারের পুরুষ সদস্যরা উবে যায়নি এই যা। হোমস্টের 5টি পরিবারের মধ্যে 3টি পরিবারে পুরুষ এবং দূর সম্পর্কের আত্মীয়দের 2টি পরিবারের পুরুষরাই উধাও। ফলে তাদের পরিবারের লোকেরা চিন্তিত, তাই তাদের তরফ থেকে পুলিশেও খবর দিয়েছে, কিন্তু তারা অন্য কোনো কেসে ব্যস্ত, তাই সেরকম কোনো সুরাহা হয়নি। আপনি যদি বিষয়টা খতিয়ে দেখেন তাহলে খুব ভালো হয়। ধন্যবাদ অন্তে, দুর্গাবতী দাস। আমি চিঠি পড়াটা শেষ করলাম। চুপ করে থাকার কিছুক্ষণ পর রুদ্রপ্রিয় জিজ্ঞেস করলো, কি বুঝলে বৃশ্চিক? চিঠি পড়ে কি মনে হলো? হাতের লেখা যথেষ্ট ভালো, কিন্তু বাক্য সংগঠনে অপারগ এবং খানিকটা অহংবোধও কাজ করছে সব সময়। আর এটাও বুঝলাম যে তোমাকে শেষ পর্যন্ত মানুষ খুঁজতে হবে। হেসে নাও, হেসে নাও, কি আর করবো বলো? আরে মজা করলাম তোমার সাথে। হ্যাঁ, কি আর করবো বলো, খুঁজতে হবে বৃশ্চিক, খুঁজতে হবে। তবে মনে হচ্ছে খুব একটা সহজ হবে না। কি করে বুঝে যাচ্ছ ঘটনাস্থলে না গিয়ে? দেখো, মানলাম মানুষ খুঁজে পাওয়া যাচ্ছে না, কিন্তু তা শুধুমাত্র পুরুষ কেন? তুমি কি করে নিশ্চিত হয়ে যাচ্ছ? 1-2 নারী ও শিশুও তো উধাও হতে পারে। উনি তো আর সবকিছু জেনে বসে নেই। তাছাড়া উনি তো পরিবার সম্পর্কেও কিছু বললেন না। তা হয়তো জানেন না ঠিকই, কিংবা বলতে চাইছেন না, কিন্তু 100%-র মধ্যে 50% নারী কোনো না কোনো কারণবশত পুরুষ বিদ্বেষী। আমি বলবো খানিকটা সঠিক, কারণ আমার মা তা ছিলেন না। তা আমিও কি সেই 50% পুরুষ বিদ্বেষীদের অন্তর্গত? আমি ওই ঘরে যাচ্ছি রুদ্রপ্রিয়, তুমি আর বউঠান কথা বলো। এ কথা আমি কখনো বলেছি তোমায়? বলনি যে তা ঠিক, কিন্তু আমি যখনই তোমার উপর গোয়েন্দাগিরি নিয়ে খোঁটা দিই তখনই নিঘাত ভাবো। ছি, এটা তুমি বলতে পারলে প্রতিমা? দেখো, তুমি আমার উপর রাগ করলেও আমি তো রাগ করতে পারি না।
শুধু ভালোবাসি বলে। মশাই, এখনো পর্যন্ত তো শুধু আমার সাথে প্রেম করেছেন আর আমাকেই ভালোবেসেছেন, কোনোদিন তো আর কামিনীর মায়ায় পড়েননি, তাহলে বুঝতেন। আমি তো আর তাকাবো না, প্রেমও করবো না। সে যতই না তাকাও, একবার দৃষ্টি বিনিময় হলে মায়ায় পড়বে। এ যে মায়া, প্রেম নয়, মায়া। তারপর আমার উদ্দেশ্যে বলল, ঠাকুরপো, চা খাবে? আর তোমার বন্ধুকে বলো বাজারে যেতে, না হলে রান্না করতে দেরি হবে। হ্যাঁ বৌঠান, 1 কাপ হলে মন্দ হয় না। বেশ, বসো, চা দিচ্ছি। দরজায় কড়া নাড়ার শব্দ হয়। রুদ্রপ্রিয় গিয়ে দরজা খুলে দেয়। দরজা খুলতেই দেখে থানার সাব ইন্সপেক্টর হরনাথ ঘোষাল দাঁড়িয়ে। রুদ্রপ্রিয় প্রশ্ন করল, আরে হরনাথ বাবু যে, কতদিন পর দেখা, তাহলে আজকে হঠাৎ? আর বলবেন না, নতুন যে ইন্সপেক্টর এসেছেন বিশ্বম্বর ভট্টাচার্য, তার কাছে কেস এসেছে সিরিয়াল কিলিংয়ের। মহা জ্বালাতন হয়েছে মশাই, আর প্রাণে বাঁচবো বলে মনে হচ্ছে না। আবার আমার ওপর চাপ এসেছে। সিরিয়াল কিলিংয়ের কেস বলতে তো মনে হচ্ছে না। আপনাকে যা দেওয়া হয়েছে তা হলো বিহারী মোহন দত্ত লেনের কেসটা, আমার তো তাই মনে হয়। কি করে জানলেন? আলাদা করে তদন্তের অনুরোধ এলো বুঝি? জানতাম এটাই হবে। তা সে তো নয় বুঝলাম, কিন্তু সিরিয়াল কিলিংয়ের ব্যাপারটা কি? আর বলবেন না মশাই, যাচ্ছে তাই ব্যাপার। খুন করেছিস কর, তাহলে কেন, ঠিক কি হয়েছিল বলুন তো? আর এর আগে তো মনে হয় 4টে খুন হয়েছে। আরে মশাই, আসল ব্যাপারটা তো চেপে গেছে ডিপার্টমেন্ট থেকে। এরকম তো সচরাচর হয় না। বেশ ভালো অফিসার ছিলেন আপনাদের আগে ইন্সপেক্টর। তা যা বলেছেন। আরে মশাই, 4টে খুন আর আজকেরটা নিয়ে 5টা খুনেই তো ভিকটিমের গোপনাঙ্গ কেটে নেওয়া হয়েছে এবং মুখে পাথর মেরে মুখ নষ্ট করে দেওয়া হয়েছে। কি বলছেন? একবার চলুন তো দেখে আসি। বেসিক যাবে নাকি? হ্যাঁ চলো, যাও যাক তাহলে। চাটার কি হবে ঠাকুরপো, ফেলে দেবো? খেয়ে যাও বলছি। আর তোমার বন্ধুকে বলো আসার সময় যেন বাজারটা করে আনে। ঠিক আছে, নিয়ে আসবো, চিন্তা করতে হবে না তোমাকে। এই কথা বলে আমি, রুদ্রপ্রিয় ও হরনাথ বাবু ঘটনাস্থলে যাওয়ার উদ্দেশ্যে রওনা হলাম। মিনিট 30 হাঁটার পর আমরা 3 জন ঘটনাস্থলে পৌঁছালাম। ঘটনাস্থলে গিয়ে দেখলাম মরদেহ ততক্ষণে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে, তাও চারিদিকে লোকের সমাগমের খামতি ঘটেনি এতটুকু। বাড়ির ছাদ আর জানালা থেকে চোখগুলো যেন ঠিকরে বেরিয়ে আসে কি ঘটছে তা দেখবার জন্য। যে জায়গায় খুনটা হয়েছে সেখানে চাপ চাপ রক্ত লেগে রয়েছে। মাছি এসে ভন ভন করছে। খুনটা গতকাল রাতে হয়ে যাওয়ার কারণে রক্তগুলো প্রায় শুকিয়ে গেছে। শরীরটা যেখানে ছিল সেখানটা একটা আউটলাইন ড্র করে দেওয়া হয়েছে। সেখানে যেতেই রুদ্রপ্রিয় নিচু হয়ে বসে হাঁটু গেড়ে মাটিতে বাঁ হাতের তর্জনী ঘষে কিছু একটা বোঝার চেষ্টা করছিল। তখনই থানার নতুন ইন্সপেক্টর বিশ্বম্ভর ভট্টাচার্য হরনাথ ঘোষালের কাছে এগিয়ে এসে বলল, কি মশাই, এতক্ষণে টিকটিকি আসলো নাকি আপনি নিয়ে আসলেন সঙ্গে করে? না স্যার, উনি নিজেই আসতে চাইছিলেন, তাই আমার সাথে নিয়ে আসলাম আর কি। বলি হারিয়াদের শখের গোয়েন্দাগিরি শুধুমাত্র টাকার লোভে, ভুল চোখ বকতে থাকে যত সব। দাঁড়ান। দূর থেকে রুদ্রপ্রিয় বলে ওঠে, কতগুলো ফিরিয়ে না নিতে পারলে আপনারই অসুবিধা কিন্তু হবে। আর আপনি ঠিক কতজন গোয়েন্দাকে দেখেছেন কেস সলভ করতে? এতক্ষণ আমি ঠিক করে মিস্টার ভট্টাচার্যকে লক্ষ্য করিনি। এখন দেখলাম বয়স প্রায় 40 থেকে 50-এর মধ্যে। একটু মোটা হলেও শরীর যথেষ্ট ফিট এবং মাথায় হালকা একটা টাকের সৃষ্টি হয়েছে বলতে হয়। আমি শুনলাম বিশ্বম্ভর ভট্টাচার্য রুদ্রপ্রিয়র উদ্দেশ্যে বলছে, তামশাই, আপনি যে এত অহংকার করছেন তা আপনার নামটা সকলে জানে তো? মানে আপনি প্রতিষ্ঠিত তো? আপনার মতো কিছু মানুষ না জানলেও বেশ অনেক মানুষজনই আমাকে চেনে এবং জানে। আপনি জিজ্ঞাসা করলেন তাই বলতে বাধ্য হলাম, নচেত এসব কথা বলতে আমার রুচিতে বাঁধে। আর আশা করি খুনের আগে নেহাত বাচ্চাদের মতন তর্ক করে কেসে কোনো সুরাহা করা যাবে না। সে তো নয় বুঝলাম,
এই কেসটা সম্বন্ধে আপনার মতামত কি? দেখি আপনার কত ক্ষমতা। খুন যে করেছে সে একজন নারী, এটা নিয়ে আমি নিশ্চিত। এবং আজকে যে দেহটা আপনারা পোস্টমর্টমে পাঠিয়েছেন তার খুনটা হয়েছে গতকাল রাতে 11টা থেকে 12টার মধ্যে, এবং তারপরে মুখে পাথর মারা হয়েছে। মাঝখানে বিরতিটা কিসের, কি বলে মনে হয়? আর একটা কথা, যারা খুন হয়েছে তাদের প্রত্যেককে প্রথমে বিষ দেওয়া হয়েছিল, এক কথায় স্লো পয়জনিং। রুদ্রপ্রিয় এবার চেপে ধরে থানার বড়বাবুকে। তা এত কিছু তো খবরের কাগজে বেরোয়নি মশাই, বেমালুম চেপে গেছেন বলুন। স্লো পয়জনিং রিপোর্ট পেয়েছি, আর একটা দিকে তো পুরোপুরি চেপে দিয়েছেন। কোন দিকটা বলুন তো? ও, ওই দিকটা। আমি নিজেই হতভম্ব হয়ে গেছি এই বিষয়টাকে নিয়ে। কেন বলুন তো, কি হয়েছে ঠিকই সবটা খুলে বলবেন। একে তো মশাই বদলির চাকরি, তার মধ্যে আমার কপালে এইসব ফালতু কেস এসেছে। কিভাবে মারা হয়েছে? বিষ দিয়ে? খাবারে বিষ মেশানো হয়েছিল কি? হ্যাঁ, খাবারেই বিষ মিশিয়ে অর্ধমৃত করে দেওয়া হয়েছিল। ডাক্তাররা বলছেন বিষের নাম বোটুলিনাস। কি বলছেন? আমি যতদূর জানি এটা বোতলবন্দি খাবারে ব্যবহার করা হয় খাবার ঠিক রাখার জন্য, কিন্তু ভারতীয় মুদ্রায় এর দাম অনেক বেশি, প্রায় 15,000 টাকা হবে। আমি হস্তক্ষেপ করতে বাধ্য হলাম, বললাম, এবার এই বিষের বিষয়ের বাসনা ছেড়ে দুর্গাবতী বাবুর বাড়ি চলো তো। আচ্ছা চলো বৃশ্চিক, আপনি যাবেন নাকি বিশ্বম্বর বাবু? চলো বৃশ্চিক, যাও যাক। হ্যাঁ চলো। ইতিমধ্যে রুদ্রপ্রিয়র সঙ্গে বিশ্বম্ভরের সখ্যতা ভালোই গড়ে উঠেছে। আমরা চারজন, মানে রুদ্রপ্রিয়, বিশ্বম্ভর, হরনাথ এবং আমি দুর্গাবতী বাবুর বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম। ওইখান থেকে প্রায় মিনিট 10 হাঁটার পর পিয়ারি মোহন দত্ত লেনে পৌঁছালাম। পৌঁছতেই দেখলাম একজন চৌকিদার অভিবাদন জানিয়ে গেট খুলে দিল। সেখান থেকে নুড়ি পথে 5 মিনিট হাঁটার পর বাড়ির সিংহ দরজার সামনে পৌঁছলাম। দূর থেকেই বাড়ির ফটক দেখে বোঝার উপায় নেই বাড়িটি ঠিক কত বড়। দরজায় টোকা পড়তেই বাড়ি থেকে বেরিয়ে এলেন একজন 8 পৌড়ে করে শাড়ি পরা ভদ্রমহিলা। ভদ্রমহিলা আমাদেরকে বসার ঘরে বসতে বললেন। এর মধ্যেই বাড়ির কর্তা দুর্গাবতী দাস এসে উপস্থিত হলেন। রুদ্রপ্রিয় বাবু, বলুন, ভালো আছেন তো? বসুন বসুন। ওই দিন কেটে যাচ্ছে কোনো রকম। তা হঠাৎই অধমকে স্মরণ করার কারণটা সম্পূর্ণরূপে জানতে পারি? কোনো কিছুই বাদ দেবেন না, ছোট থেকে ছোট বিষয়গুলো আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ। তাহলে প্রথম থেকেই বলছি শুনুন। এই পারিবারিক ব্যবসাটি আমাদের ঠাকুরদা চালু করেছিলেন। আমরা বলছি এই কারণে যে আমরা 2 ভাই, আমি দুর্গাবতী দাস এবং আমার ছোট ভাই উমাপতি দাস। যদিও সে কয়েক বছর আগেই মারা গেছে। এখন আমার পরিবারে রয়েছে আমার মেয়ে, বউ, এক ছেলে আর বৌমা ও তার মেয়ে। কিন্তু বাবা মারা যাওয়ায় আমাদের সকলের আদরের মেয়েটা বাঁদর হয়ে উঠেছে, বলতে পারেন স্বেচ্ছাচারী হয়ে উঠেছে। যাই হোক, এইসব এখন বলে কি হবে, আসল কথায় আসি। বেশ কয়েকদিন ধরে আমাদের এখানে যে সকল পরিবার এসেছে তাদের মধ্যে 3টি পরিবারের পুরুষ সদস্যরা হঠাৎ করেই উধাও হয়ে গেছে, আর এটা ঘটেছে 3 দিন অন্তর। এরপর এখানে কেউ থাকতে আসবে কি না জানি না, সত্যিই জানি না। আর আমার যে দূর সম্পর্কের আত্মীয়রা এসেছেন তাদের পরিবারের মোট 3 জন পুরুষের মধ্যে 2 জন উধাও। আর আমার ভাইজির কথাতেই আমি আমার দূর সম্পর্কের আত্মীয়দের আসতে বলি এখানে। আপনি চিন্তা করবেন না, বিশ্বম্বরবাবুরা যথেষ্ট চেষ্টা করছেন এই মানুষগুলোকে খুঁজে বার করার জন্য। আপনি কিন্তু এখনো আপনার ভাইজি সম্পর্কে সম্পূর্ণটা বলেননি। কি আর বলি বলুন তো, দিন দিন মেয়েটা যেন কেমন হয়ে গেছে। যে 3 জন মারা গেছে তাদের সঙ্গে তো ওর ঝামেলা হয়েছিল। একদিন রাতের বেলায় এসে বলল ওরা আমাকে নিগ্রহ করছে। নিগ্রহ, এই কথা বলার পর সেই দিনই হোস্টেলে চলে যায়। তারপর আর খবর পাইনি। তারপর থেকেই সদস্য সংখ্যাও কমতে থাকে, এমনকি দূর সম্পর্কের আত্মীয়দের পুরুষ সদস্য সংখ্যা কমে যায়। সেই বিষয়ে খবর নেওয়া উচিত ছিল। যাই হোক, আজ আমরা উঠি। চলুন বিশ্বম্বরবাবু, ওঠা যাক।
হ্যাঁ চলুন, ওঠা যাক তাহলে। আমি জিজ্ঞেস করলাম, দুর্গাবতী বাবু, আপনার ভাইজি থানায় জানায়নি এই বিষয়টি, ওর সঙ্গে যা ঘটেছিল? এটা তো ঠিক বলতে পারবো না। এই যে ইনি আমার স্ত্রী লীলা আর আমার মেয়ে সুদীপা, ওরা চা নিয়ে এসেছে, একটু খেয়ে যান। আজকাল বাইরে বৃষ্টিটা বেশ হচ্ছে, তাই হাওয়া দেওয়ার দরুন দুর্গাবতী বাবুর স্ত্রীর হাতের কাপড়টা সরে যাওয়ায় একটা ছোট্ট কালশিটে দাগ দেখতে পাই। যদিও সেরকম লক্ষ্য করা হয়ে ওঠেনি। ওদের বানানো চাটা খেলাম, তারপর বিদায় জানিয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়লাম। রাস্তায় বেরিয়ে রুদ্রপ্রিয় আর বিশ্বম্ভর একটা সাইডে গিয়ে কি যেন আলোচনা করছিল। আমি ওদেরকে ডেকে বললাম, রুদ্র, এবার অন্তত বাজারে চলো, না হলে আর কিছু পাবো না কিন্তু। দাঁড়াও, যাচ্ছি। আপনি তাহলে যান, আমাকে এখন গিন্নির ফরমাইশ তামিল করতে হবে আর কি। হ্যাঁ, তাহলে আজ আমি যাচ্ছি রুদ্রপ্রিয় বাবু, আর ওই কথাই রইল, পরের ব্যাপারটা নিয়ে আমি খোঁজ নেব। আচ্ছা চলো বৃশ্চিক, এবার বাজারে যাওয়া যাবে, অনেকটা বেলা হলো, কি যে পাবো জানি না। আমরা দুজন বাজারের উদ্দেশ্যে রওনা হই। হাঁটার পথে আমি জিজ্ঞেস করলাম, কি মনে হচ্ছে রুদ্র? আপাতত মনে হচ্ছে দুর্গাবতী বাবু লোকটা ঠিক সুবিধের না। কেন বলো তো? তুমি লক্ষ্য করেছিলে কিনা জানি না, দুর্গাবতী বাবু স্ত্রীর হাতের কালশিটে দাগটা আর ওনার হাতটা চায়ের কাপ দেওয়ার সময়, আর মেয়ের গালে হাতের আঙুলগুলোর ছাপ যথেষ্ট স্পষ্ট ছিল। প্রথমটা খেয়াল করলেও দ্বিতীয়টা খেয়াল করিনি কিন্তু, সত্যি কথা। এগুলিই তো তোমার লক্ষ্য রাখা উচিত ছিল ভায়া। তুমি একজন দায়িত্বশীল নাগরিক, তুমি তোমার লেখায় সকলের অবমাননা অসম্মানের প্রতিফলন আঙুল দিয়ে দেখাও, আর এটাই খেয়াল করনি। সে তো বুঝলাম, এই বিষয়টা নিয়ে না হয় আমি ভেবে দেখব, কিন্তু এখন বাজারটা করি চলো। আজকের বাজারটা আমি করবো। হ্যাঁ, তুমি কেন করবে? কোন উপলক্ষে? এই যে তোমার রহস্য কেবলমাত্র এখন মানুষ অনুসন্ধানে না থেকে সরাসরি খুনের তদন্তে উপনীত হলো, এটাই তো আমার কাছে আনন্দের বিষয়। আমি আর রুদ্র বাজার থেকে একটা ইলিশ মাছ কিনে নিয়ে বাড়ি ফিরলাম। দরজায় টোকা দিতে বৌঠান দরজা খুলে দিল। বৌঠানের হাতে বাজারের ব্যাগটা ধরিয়ে দিয়ে বললাম, আমার বন্ধুর সাফল্যে একটা ছোট্ট উপহার। কি গো ঠাকুরপো, কি এনেছো? এই যে একটু ইলিশ মাছ এনেছি। তো কোনো নতুন তদন্ত এলো নাকি হাতে? সকালে তোমাদের চিঠি পড়া দেখেই বুঝেছিলাম, মনে হচ্ছে তো নারী ঘটিত। তুমি কি করে জানলে? এই বিষয়টা তোমার সঙ্গে তো আমি আলোচনা করিনি। আরে রুদ্র, বৌঠান চিঠিটা পড়ে আন্দাজ করেছে হয়তো। হ্যাঁ, তা ঠিক। আমার মনে হয় ঠাকুরপো, তোমার বন্ধুকে নাকানি চোবানি খেতে হবে। তা যা বলেছ বৌঠান, আমারও তাই মনে হচ্ছে। আচ্ছা বৌঠান, আজকের ইলিশ মাছটা একটু সর্ষে বেটে রান্না করো তো, নয়তো ইলিশ ভাবা নারকেলের দুধ দিয়ে। আচ্ছা তাই হবে, শুধু তুমি তোমার বন্ধুকে একটু সামলিয়ে রেখো। তুমি চিন্তা করো না গো বৌঠান, ওকে আমি যথাসাধ্য রক্ষা করার চেষ্টা করব। তার কি খুব দরকার হবে? জানি না, তবে মনটা বড় কু ডাকছে, সত্যি বিপদ আসছে। আমি যাই স্নান ঘরে, পরে কথা বলবো। দুপুরে খাওয়ার সময় রুদ্রর সঙ্গে দেখা হলো। সে আমাকে জিজ্ঞেস করলো, তোমার কেমন হচ্ছে ব্যাপারে? আমার মনে হচ্ছে আপাতত ওই মা ও মেয়ের সঙ্গে কথা বলা উচিত রুদ্র। আর বৌঠান, তুমি আজকে কিন্তু খাসা রান্না করেছো। কিছুক্ষণের মধ্যেই খাওয়া শেষ করে আমরা তিনজনেই উঠে গেলাম। বৌঠান নিজের কাজে ব্যস্ত হয়ে পড়ল। এরপর রুদ্রর সঙ্গে দুপুরবেলায় আলোচনায় বসলাম গোটা বিষয়টাকে নিয়ে। রুদ্রপ্রিয় আরম্ভ করলো, এই দুর্গাবতী বাবু খুব একটা সুবিধের লোক না। ওনার একটি অত্যন্ত বদ গুণ রয়েছে, আর তা হলো পরনারীর প্রতি আগ্রহ। নিজে কানে আজকে শুনলাম। আমি জিজ্ঞেস করলাম, এটা আবার কখন শুনলে? তখন রুদ্রপ্রিয় বলল, যখন আমি আর বিশ্বম্বরবাবু কথা বলছিলাম, তখন দেখলাম এক মহিলা আরেক মহিলাকে বলছে যে বাড়ির ছোট মেয়ে মোহিনী এমনি এমনি বাড়ি ছেড়ে যায়নি, অনেক কষ্টের পর বাড়ি ছেড়েছে, আর এই দুর্গাবতী অত্যন্ত চরিত্রহীন লোক। আমি বললাম, তুমি এত নিশ্চিত হচ্ছ কি করে?
ওই পাড়ার লোকগুলো তো ওনার প্রতিপত্তি দেখেও এগুলো ছড়াতে পারে, কিংবা লোকটার সম্মান নষ্ট করবার জন্য। রুদ্র বলল, লোকটা মহিলাদের একদমই সম্মান করতে জানে না, অত্যন্ত অভদ্র প্রকৃতির। সেটা না হয় ঠিক আছে, কিন্তু তা বলে এটা কি করে বলতে পারে অন্য একজন মানুষ সম্পর্কে তার প্রতিবেশী হয়? এটা সবসময় জানবে, প্রতিবেশীরা হিংসে করে ঠিকই, কিন্তু ভুল না দেখলে কখনোই মন্তব্য করে না। বেশিরভাগ ক্ষেত্রে যদিও তা দেখা যায় না, তবে এই ক্ষেত্রে আমার এই কথাগুলো সঠিক বলেই মনে হচ্ছে। তাহলে এইবার তোমার কাজ কি? এরপর আমাকে দুর্গাবতী বাবু স্ত্রী, ছেলে ও মেয়ের সঙ্গে কথা বলতেই হবে, যে করে হোক, আর পরখ করে দেখতে হবে এক একজনকে। কিন্তু কি করে? তুমি কি কোনোভাবে দুর্গাবতী বাবুকে পরখ করতে চাইছো? কি করে করবে পরখ? এখানেই তো হরনাথকে কাজে লাগবে। মানে কি বলতে চাইছো তুমি? এবার তোমাকে আর প্রিয়া দেবীকে একবার দুর্গাবতী বাবুর সোনার দোকানে যেতে হবে, দেখতে হবে যে উনি খাঁটি সোনা বিক্রি করেন নাকি ওনার চরিত্রের মতন ওনার সোনাতেও খাদ মেশানো। তুমি তো বললে হরনাথকে লাগবে, কিন্তু এই প্রিয়া দেবীটা আবার কে? একই অঙ্গে দুই রূপ, হরনাথই প্রিয়া সাজবে। আচ্ছা, বুঝলাম। এখন এই বালা সাজার ব্যাপারটা হরনাথ মেনে নেবে তো রুদ্র? ও ঠিক মানবে, আর ওর সাথে যাবে তুমি ওর পিছু পিছু। মানেটা কি বলো তো? আমি কেন যাবো আবার ওর পিছন পিছন? তোমাকে যে যেতেই হবে। হরনাথও যদি বিপদে পড়ে, ওকে তাহলে কি বাঁচাবে? ওকে কি এই বাড়ি আসার জন্য তুমি বলেছো? আসলো বলে এবার দরজায় টোকা পড়বে। তাই হলো। দরজা খোলার পর দেখলাম হরনাথ দাঁড়িয়ে আছে। তোমাকে কি কারণে ডেকেছে তা জানো তো হরনাথ? না তো, আমাকে তো শুধু বললেন বাড়িতে আসতে। রুদ্র বলেছে তোমাকে রং উনি সাজাবে। কি বলছেন এইসব? রুদ্রপ্রিয় বলল, ঠিকই বলেছ বৃশ্চিক, তোমাকেই গুরুদায়িত্ব নিতে হবে হরনাথ। আমাকে সাজাবেন কিভাবে যদি ধরা পড়ে যায়? সে দায়িত্ব আমার কাঁধে। তোমরা বসো, আমি চা করে নিয়ে আসছি। এই শাড়িটা দিয়ে গেলাম, ওকে পরে নিতে বলো, তারপর আমি এসে ওকে সাজিয়ে দিচ্ছি। আমি আর রুদ্রপ্রিয় হরনাথকে সাজাতে ব্যস্ত হয়ে পড়ি। রুদ্র বলল, আমাদের দুজনকে, মানে আমাকে আর হরনাথকে বিকেল 5টা নাগাদ একটু বেরোতে হবে। হরনাথ ওরফে প্রিয়া দেবী এবং আমি দুজনে মিলে দুর্গাবতী বাবুর সোনার দোকানে যাব। এরই মাঝখানে বৌঠান চায়ের কাপ সাজিয়ে চলে আসে এবং হরনাথকে দেখে একটা মুচকি হাসি দেয়। চা পর্ব মিটে গেলে বৌঠান ব্যস্ত হয়ে গেল প্রিয়া দেবীকে সাজাতে। কিছুক্ষণ পর বৌঠান এসে বলল, দেখে যাও তোমরা, কেমন লাগছে বলো তো। রুদ্র অনেকক্ষণ অবাক হয়ে কিছুক্ষণ অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকার পর বলে ওঠে, একবার দেখে তো চিনতেই পারলাম না, অনেকক্ষণ দেখার পর বুঝলাম। যাই হোক, এবার তোমরা বেরিয়ে পড়ো, আমার অন্য একটা কাজ আছে। রুদ্রপ্রিয়কে বিদায় জানিয়ে আমি আর প্রিয়া দেবী বেরিয়ে পড়লাম। মনে মনে ভাবছিলাম, এখন আবার রুদ্রর কী কাজ পড়লো কে জানে। এই কথা ভাবতে ভাবতে আমরা প্রায় অনেকটাই এগিয়ে এসেছি দুর্গাবতী বাবুর সোনার দোকানের সামনে। কিছুটা হাঁটার পর প্রিয়া দেবী দোকানে প্রবেশ করলেন। আমি আড়ালে দাঁড়িয়ে সবটা পর্যবেক্ষণ করছিলাম। হরনাথ ভালোই মেয়েদের আদব কায়দা আয়ত্ত করে নিয়েছে, সবটাই বৌঠানের কৃতিত্ব। প্রবেশ করার কিছুক্ষণ পরে গয়না দেখানো শুরু করলেন দুর্গাবতী বাবু। গয়না দেখানোর নাম করে ছুঁতে শুরু করলেন প্রিয়া দেবীকে। তারপর গয়নাগুলো পরিয়ে সুন্দর লাগছে কিনা জানার আগ্রহে অশালীন আচরণ করতে শুরু করে দিলেন। আমি দূর থেকে লক্ষ্য করছিলাম, হরনাথের হাতের পাঞ্জা মুঠো হয়ে আসছে ধীরে ধীরে, কানের পাটা লাল হয়ে গেছে। তবুও দুর্গাবতী বাবুর এতটুকু সংকোচ বোধ নেই যে উনি একজন পর স্ত্রীর সাথে অসভ্য আচরণ করছেন। আমি ঢুকতে যাব এর মধ্যেই ঘটনাটা ঘটে গেল। যা দেখলাম তা অবিস্মরণীয় বটে। প্রিয়া দেবী চেয়ার থেকে উঠে বাঁ হাত দিয়ে দুর্গাবতী বাবুর চুলের মুঠিটা ধরলেন এবং ডান হাত দিয়ে সজোরে চড় বসালেন। চড়টা খেয়ে কিছুক্ষণ হতবাক হয়ে তাকিয়ে রইলেন দুর্গাবতী বাবু। কোনো কথা বলতে পারছেন না। আমি নাটক করে দোকানে ঢুকলাম।
আরে আরে কি হয়েছে মশাই? আর বলবেন না, এই মেয়ে ছেলেটা এসে বলতে গিয়েও পুরোটা বলতে পারেননি। এতক্ষণে খেয়াল করলেন যে আমি পিছনে দাঁড়িয়ে আছি। উনি সঙ্গে সঙ্গে কথা পরিবর্তন করলেন আর বলে উঠলেন, আর বলবেন না মশাই, ঝামেলা করছে। কিন্তু কেন করছে মশাই, কারণ কি? সে আমি জানি না। এখানে এলো তো গয়না নেওয়ার জন্য, কিন্তু এসে এরকম অপমান করলো। আপনি কোনো দুর্ব্যবহার করেননি তো? কই না তো, আমি কেন দুর্ব্যবহার করতে যাব? ততক্ষণে দেখলাম প্রিয়া দেবী দোকানের থেকে অনেকটা দূরে চলে গেছে। আমি জিজ্ঞেস করলাম, তা চেনেন নাকি ভদ্রমহিলাকে? না, এই প্রথমবার এলো। তাহলে বোধহয় অতিথি আপ্যায়নটা বেশি করে ফেলেছেন। আজ আমি আসি দুর্গাবতী বাবু, অন্য কোনো দিন আসবো। আপনার ব্যাপারটা রুদ্র খুব ভালোভাবে দেখছে। কোন ব্যাপারটা বলুন তো? কেন, সেই আপনি তদন্ত করতে দিলেন পুরুষ সদস্য সংখ্যা যে কমে যাচ্ছে, সেই ব্যাপার নিয়ে। তাই বলুন। আমি ভাবলাম থাক থাক, আজকে আসুন, পরে কথা হবে। কথা বলা হয়ে গেলে আমিও বেরিয়ে পড়লাম দোকান থেকে হরনাথকে খোঁজার জন্য। কিছুটা দূরে গিয়ে দেখি ও চায়ের দোকানে দাঁড়িয়ে চা খাচ্ছে। আমিও ওর পাশে গিয়ে দাঁড়ালাম এবং একটা চায়ের অর্ডার দিলাম। তখনও দেখলাম প্রিয়া দেবী রাগে ফুঁসছে, কিছু একটা বলতে চাইছিল সে। আমি বললাম, যা বলার বাড়ি গিয়ে বলবে। কিছুক্ষণ পর বাড়ি ফিরে যেতেই রুদ্র দরজা খুলে দিল। ঘরে প্রবেশ করে রুদ্র আমাকে জিজ্ঞেস করলো, কি বৃশ্চিকবাবু, কি দেখলেন? ঝামেলা হলো তো? তুমি কি করে বুঝেছিলে? লোকটা একেবারে সচ্চরিত্রের না, অত্যন্ত বাজে লোক। সে তো আমি তোমাকে আগেই বলেছিলাম বন্ধু, তুমি বিশ্বাস করনি, তাই প্রমাণ দিতে হলো। আর জানলাম কিভাবে সেটা তো তোমাদের দেখেই বোঝা যাচ্ছে। তোমরা যেভাবে রাগে ফুঁসছো, যাই হোক, এবার তোমাদের একটা ঘটনা বলি। ঘটনা বলা ভুল হবে বোধহয়, এটা ঘটনা নয়। তোমাকে আগের দিন বলেছিলাম যে দুর্গাবতী বাবু শারীরিক ও মানসিক নির্যাতন করেন তার স্ত্রী ও মেয়েকে। ওনার ছেলেটিও খুব একটা সুবিধের না, বাবার ছত্রছায়া গড়ে উঠেছে বলে কথা। ওনার ছেলের আরেকটি গুণ হলো ধনসম্পত্তির এত লোভ, যার জন্য ওনাকে অনেকবার সোনার দোকান থেকে চুরি করতে গিয়েও ধরা পড়েছে। এটা বলতেও রুচিতে বাঁধছে যে ও নিজের বোনের স্নান করা দেখেছে। অর্থাৎ সরুরিপু সবটাই বদমাইশটার মধ্যে বাসা বেঁধেছে। এই কথাটা শুনে আমার সর্বাঙ্গ রাগে রি করে উঠল। আমি জিজ্ঞেস করলাম, ওর মা বাবা কিছু বলেনি? তখন রুদ্রপ্রিয় যা বলল তা শুনে আমি হতবাক হয়ে গেলাম। এই ঘটনা ঘটার পর ওর মা ছেলেকে শাসন করতে উদ্যত হওয়ায় ওনাকে মার খেতে হয় দুর্গাবতী বাবুর হাতে। উনি বললেন, এখন প্রায়শই ওনাদের বাড়িতে রাতে নাকি কিছু সরিয়ে নিয়ে যাওয়ার শব্দ শোনা যায়, যেন পাথরের মতন কিছু ভারী জিনিস। এই বিষয়ে সাম্যর মাকে কিছু জিজ্ঞেস করায় উনি বললেন, ওনার যে দেওর ছিল ওনারই ছিল এই বেশিরভাগ সম্পত্তি। মারা যাওয়ার আগে ওনার স্বামী জাল করে সব সম্পত্তি ওনার নামে করে দেয়। মারা যাওয়ার বেশ কিছুদিন পর ওনার দেওর উমাপতি বাবুর ডায়েরি খুঁজে পাওয়া যায়। তাতে বেশ কিছু কথা লেখা থাকে এবং তার একটি অংশে একটি ধাঁধাও লেখা থাকে। তোমরা বলতে পারো 4 লাইনের পদ্য। সেটা ঠিক এরকম: ঘর হতে ঘর ঈশান পানে, উমা রূপের পূব কোণে, সেই যেতা ভোলা শিব তত্ত্ব শনে, পঞ্চগণের গজ পদতলে, সেটা ধন কুবের আছে অন্তর্ধানে। আমি জিজ্ঞেস করলাম, উমাপতি বাবুর স্ত্রীর সাথে তোমার কথা হলো এই নিয়ে? কথা বলার চেষ্টা করেছি, কিন্তু ভদ্রমহিলা একদম কাহিল হয়ে পড়েছেন মেয়েকে নিয়ে। আমার যত দূর মনে হচ্ছে আগের মোট 5টা খুনের একটাই উদ্দেশ্য, সেটা শারীরিক নির্যাতন। আর তোমরা বেরিয়ে আসার পর আমি দুর্গাবতী বাবুর বাড়ি গিয়েছিলাম এবং বললাম যে ওনাদের দূর সম্পর্কের আত্মীয়দের মধ্যে পুরুষ সদস্য এবং আপনার সদস্যদের খুঁজে পাওয়া গেছে। যদি তাদের বাড়ির লোককে বলেন একটু শনাক্ত করতে, তাহলে খুব ভালো হয়। দুর্গাবতী বাবু জিজ্ঞেস করেছিলেন, শনাক্ত করতে হবে কেন? কারণ তারা প্রত্যেকে মৃত ব্যক্তি। দুর্গাবতী বাবু ধপ করে চেয়ারে বসে পড়েন এবং তাদের দোকানের যে বিশ্বস্ত চাকর রামহরিকে ডেকে বলেন বাড়ির লোকেদের খবর দিতে যে তাদের প্রত্যেকের স্বামীকে, দাদাকে, বাবাকে খুঁজে পাওয়া গেছে এবং তাদেরকে আসতে বলার জন্য অনুরোধ করা হচ্ছে। 20 মিনিটের মধ্যে সকলে উপস্থিত হয়। তারপর পুলিশদের সঙ্গে তাদের
নিয়ে যাওয়া হয়। তারা প্রত্যেকে গিয়ে তাদের কারো স্বামী, বাবা ও দাদাকে চিনতে পারে এবং কেউ কেউ চেনার চেষ্টা করে। চেনার পর সকলে হাউ হাউ করে কাঁদতে থাকে। তাদের প্রত্যেককে ইন্টারোগেট করা হয় এবং জানা যায় যে তারা একজনকেই সন্দেহ করে, কামিনী। এই নামটা কার জিজ্ঞেস করতেই বলা হয় এটা একটা মেয়ের নাম। মেয়েটাকে অপরূপ দেখতে, যেন স্বর্গের কোনো অপ্সরা। 5টা পরিবারের পুরুষরা ওই মেয়েটার প্রতি দুর্বল। ওদের মধ্যে ইপসিতা নামক একটি মেয়ে এগিয়ে এসে বলে, আমাদের পরিবার, সুচিতা আন্টির পরিবার এবং শুভ্রাদির পরিবারের পরস্পরের সবাই নিকট আত্মীয়, তাই আমরা এখানে একসাথে ঘুরতে এসেছি এবং আমরা এক বাড়িতে থাকিও বলতে পারেন। আমাদের বাড়িতে কামিনী এসেছিল পেইং গেস্ট হিসাবে। মেয়েটি অত্যন্ত ভালো, ভদ্র পরিবারের, কিন্তু ওর বাবা মায়ের নাম কোনো দিন জানতে পারিনি। আমার দাদা সুচিতা আন্টির স্বামী এবং শুভ্রাদির বর ওর সঙ্গে এমন আচরণ করে যা হয়তো মেয়ে হিসাবে আর সহ্য করতে সম্ভব হয়নি। তাই হয়তো মেয়েটা সেই রাতে বাড়ি ছেড়ে চলে যায় আর বলে যায় ও কাউকে ছাড়বে না। বেশ, বুঝলাম, কিন্তু বাকি দুটো পরিবারের ব্যাপারটা কি? ওর মধ্যে থেকে দীপ নামে একটি ছেলে এগিয়ে আসলো এবং বলল, আঙ্কেল, আসলে মোহিনী নামে একটি মেয়ে প্রথমে আমাদের বাড়ি এসেছিল অনেক ছোটবেলায়। তখন মেয়েটার বয়স হবে 12 কি 13, আমাদের বয়স তখন ওই 16-17। যদিও মেয়েটা ওর বন্ধুর সঙ্গে এসেছিল। আমার সঙ্গে ও আমার বন্ধু সোহিনীর সঙ্গে ভালোভাবে কথা বলল, খেলা করলো, কিন্তু কেন জানি না তারপরও ঘর থেকে চিৎকার করতে করতে বেরিয়ে গেল। কিরে, তাই না সোহিনী? কাকাবাবু, যে মেয়েটির কথা আমরা বলছি, এই মেয়েটি ওই বাড়ির মেয়ে কিনা তা আমি বলতে পারবো না, কিন্তু সে খুবই ভালো। তার পক্ষে এরকম কাজ করা কখনোই সম্ভব হবে না। এই বাড়ির জেঠুর ভাইজির অনুরোধে আমরা এখানে এসেছি। শুনেছি ওর নামও মোহিনী, কিন্তু তাকে আমরা এখনো পর্যন্ত দেখিনি। সত্যি কথা। হ্যাঁ কাকাবাবু, দীপ একদম সত্যি কথাই বলছে। রুদ্র এবার তার বলা থামালো। আমি জিজ্ঞেস করলাম, এবার কি করবে? এখন আরও একটা খুন হবে বলে মনে হচ্ছে। কি কারণে তোমার একথা মনে হচ্ছে রুদ্র? লীলা দেবী বলেছেন ওনার ছেলে এবং স্বামী তার মনিকেও ওই রকমভাবে হেনস্থা করে। তখন আমি জিজ্ঞেস করলাম, এই মনিটা কি? এটা হলো ওনার ছোট জায়ের মেয়ে। খুনের আগে প্রত্যেককে বিষ দেওয়া হয়েছিল, ফলে তারা প্রথম দিকে অর্ধমৃত হয়ে পড়ে। গেস্ট হাউসে যে কজন এসেছিলেন তাদের মধ্যে 3টে পরিবারের পুরুষরাই মারা যাওয়ার আগে কামিনী এখানে এই শব্দ দুটি বলে অচেতন হয়ে পড়ে। ফলে বাড়ির লোক ছোটাছুটি করতে থাকে এবং ডাক্তারের খোঁজে যায়। কিছুক্ষণ পরেই ফিরে এসে দেখে মানুষটা গায়েব। আর বাদবাকি দুজনের সাথেও তাই হয়েছিল, কিন্তু তাদেরকে আগে শারীরিক আঘাত করা হয়েছিল। ফলে তারা ক্লান্ত হয়ে পড়ে এবং তারা কোনো কিছু বলার আগেই তাদেরকে নির্মমভাবে হত্যা করা হয়। আমাকে একটা বিষয় খটকা দিচ্ছে, মনে হয় দুর্গাবতী বাবুর ভাইজি মোহিনীর সঙ্গে ঠিক এই একই কাজ করে ওই প্রথম 3 জন, এবং অনেক পরে দুর্গাবতী নিজে। তাহলে কামিনীটাকে, নাকি আমরা যা জানছি তার পুরোটাই ভুল? এমনও তো হতে পারে ওটা মোহিনীরই আরেক নাম। হওয়াটা কি খুব অসম্ভব? আর তুমি বলছিলে না কার একটা খুন হবে? কে খুন হবে? কেই বা খুন করবে? সামনে বড় বিপদ বৃশ্চিক, দুর্গাবতীকে বাঁচাতেই হবে। আমরা কিন্তু এখনো মনি অর্থাৎ মোহিনীকে দেখিনি। আমরা আদৌ জানি না ওকে কিরকম দেখতে। তুমি কি বলতে চাইছো? এটা কি করে হয় রুদ্র? সবই সম্ভব বৃশ্চিক, তার মধ্যে হাত ছেড়ে দিচ্ছে ধনকুবেরের লোক। শাম্বুকে আমাকে খুঁজে বের করতে হবে। এই দীপ ও সোহিনীর বাবাকে যে খুন করেছে সে কে? ওর একটা বাচ্চা মেয়ের নাম বলছিল মোহিনী, আর সেটাই বাকি। সেটাই কি মোহিনী নাকি অন্য কেউ? তাহলে আমরা এখন কি করব? বৌঠান ঘরে প্রবেশ করলে আমি তাকে জিজ্ঞেস করলাম, বৌঠান, এতক্ষণ কোথায় ছিলে তুমি? খাবার বানাচ্ছিলাম, সান্ধ্য ভোজন আর কি। হঠাৎ করে দরজায় টোকা মারার শব্দ। রুদ্রপ্রিয় দরজা খুলে দেখে হরনাথ। আরে হরনাথ, এসো এসো। বাইরে থেকে তো কথাবার্তা অনেক কিছু শুনছিলাম। বাইরে থেকে কেন, ঘরে এসেই তো সব শুনতে পারতেন। পরে কথা বলো, খাবারটা খেয়ে নাও 3 জনে, নয়তো ঠান্ডা হয়ে যাবে। দাঁড়াও 1 মিনিট, এরা ফোন কল সেরে আসে। আমি আর হরনাথ খাবার খাওয়া ইতিমধ্যে শুরু করে দিয়েছিলাম।
তার কিছুক্ষণ পরে রুদ্রপ্রিয় ফোনে কথাটা সেরে খেতে বসল। আমি বললাম, কাকে ফোন করলে? এই দুর্গাবতী বাবুকে মোহিনীর কলেজ সম্পর্কে জিজ্ঞেস করছিলাম। তো উনি কি বললেন? নিশ্চয়ই সাফাই দিলেন যে ওনার ভাইঝি কোনো খুন করেননি। না তো, এরকম কিছুই বলেননি। উনি বললেন উত্তর কলকাতার কোনো এক কলেজে মনি পড়ে, ওনাকে কয়েকদিন যাবৎ ধূমপান করাও শুরু করেছে। এই বয়সের মেয়েরা যে সিগারেট খায়, এটা অবিশ্বাস্য। কালকে একবার আমি একটু বাইরে কাজে যাব, কিছু দরকারি। তোমরা কালকে একটু দুর্গাপতি বাবুর বাড়িতে যাও। কিছু কি জিজ্ঞাসাবাদ করতে হবে রুদ্র? তবে দুর্গাপতি বাবুর স্ত্রী ও মেয়ের সাথে এবং মোহিনীর মায়ের সাথে কথা বলতে হবে তোমাদেরকে। আর তোমার উমাপতি বাবুর ঘরটা একটু ঘুরে দেখো, ভালো করে ঘুরে দেখো। তুমি কি কালকে কলেজে মোহিনীর দেখা পাবে বলে ভাবছো? সেটা আমি এখান থেকে তো বলতে পারবো না, সবটা এখন ভাগ্য বৃশ্চিক, ভাগ্য। আমাদের খাওয়া শেষ হয়ে গেছে, উঠতে যাব এমন সময় বৌঠান বললেন, এবার তোমরা অপরাধীকে ধরতে পারবে না যতদূর মনে হচ্ছে। কেন? তোমার এটা কেন মনে হচ্ছে? আইন যদি কোনো বিচার না দেয়, বিচার তো নিজেকেই করতে হবে, বিচারক তো নিজেকেই হতে হবে। মাঝখানে আমি হস্তক্ষেপ করলাম, বললাম, এবার তোমরা থামো, এইসব আলোচনা ছেড়ে নিজেরা একটু গল্প করো তো। দাঁড়াও বৃশ্চিক, কালকে তোমার একটা বিশেষ কাজ আছে। কাল তুমি উমাপতি বাবুর ডায়েরিটা চুরি করবে। কি বলছো তুমি এইসব? যদি কিছু হয়? কিছুই হবে না, একটু সাবধানে করো কাজটা। বলে রুদ্রপ্রিয় হঠাৎ একটা সিগারেট ধরিয়ে হরনাথের উদ্দেশ্যে বলে বসল, হরনাথ, আজ রাতটা তুমি এখানেই কাটিয়ে দাও, আমাদের তদন্তের স্বার্থে। বেশ, ঠিক আছে রুদ্রবাবু। তারপর সেই দিনকার মতো আলোচনা শেষ হলে আমরা যে যার মতো শুতে গেলাম। পরদিন সকালবেলা উঠতে একদমই ভালো লাগছিল না, গায়ে জ্বর ভাব আছে। তাও উঠে ঘরের বাইরে গিয়ে দেখি রুদ্র যথারীতি চা খাচ্ছে, বাঁ হাতে জ্বলন্ত সিগারেট থেকে ধোঁয়া উঠছে। রুদ্র জিজ্ঞাসা করলো দেরি হওয়ার কারণ, উত্তরে জ্বর আসার কথাটা জানালাম। বৌঠান চা খাওয়ার কথা জিজ্ঞেস করলো, চা খেলাম, তারপর বেবার পড়ছিলাম। কিছুক্ষণ পর রুদ্রপ্রিয় একটা সিগারেট ধরিয়ে বেরিয়ে গেল ওর কাজের উদ্দেশ্যে। বেলা প্রায় 10টা বাজে। যাওয়ার সময় হরনাথের উদ্দেশ্যে বলে গেল, হরনাথ, তুমি বিশ্বম্বরবাবুকে ফোন করে ডেকে দিও, আর তোমরা তিনজন একসাথে দুর্গাপতি বাবুর বাড়ির দিকে যাও। আচ্ছা রুদ্রবাবু। রুদ্রপ্রিয় বলে বেরিয়ে গেল। বেরিয়ে যেতেই হরনাথের ফোনে একটা ফোন ঢুকলো। হরনাথ বলে উঠল, বিশ্বম্ভরবাবু 100 বছর বাঁচবেন। আমি হরনাথ বাবুকে বললাম, ওনাকে এখানে চলে আসতে বলো। বিশ্বম্ভরবাবু, আপনি সোজা রুদ্রপ্রিয় বাবুর বাড়িতে 10 মিনিটের মধ্যে চলে আসুন। হ্যাঁ, আমিও সেই কথাই বলতে যাচ্ছিলাম। আমি স্নান করে বেরোতেই দরজায় টোকা মারার শব্দ। আমি গামছা পরির দরজা খুলে বিশ্বম্ভর বাবুকে আহ্বান জানালাম, আসুন আসুন, এই এখনই বেরোবো। আমিও জামাকাপড় পরে হরনাথ ও বিশ্বম্ভর বাবুর সঙ্গে দুর্গাবতী বাবুর বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম। মঠপুকুর লেন থেকে পিয়ারি মোহন দত্ত লেনের দূরত্ব পায়ে হেঁটে মিনিট 20 মতো। আমরা যখন ওনার বাড়িতে পৌঁছালাম, চৌকিদার ঘনশ্যাম সালাম ঠুকে দরজা খুলে দিল। তারপর বাড়ির দরজায় টোকা পড়তেই মোহিনীর মা সুপ্রভা দেবী দরজা খুলে দিলেন। বসুন, আপনারা, আপনাদের জন্য চায়ের ব্যবস্থা করি। না না, সেসবের দরকার নেই, আপনার সঙ্গে একটু কথা আছে, যদি একটু বসে কথা বলা যেত। হ্যাঁ বলুন। আপনার স্বামীর ডায়েরিটা আর আপনার স্বামীর ঘরটা যদি একটু দেখতে দিতেন। দাঁড়ান, আমি চাবি দিয়ে ঘরটা খুলে আসি। উনি বেরিয়ে গেলে পর আমি বিশ্বম্ভর বাবুর উদ্দেশ্যে বললাম, বিশ্বম্ভর বাবু, আপনি বিভিন্ন কথায় এই ভদ্রমহিলাকে ব্যস্ত রাখবেন, আমার একটু দরকার আছে। আচ্ছা, তাই হবে। ইতিমধ্যে সুপ্রভা দেবী চলে এসেছেন। উনি ওনার স্বামীর ঘরে নিয়ে গেলেন। খুব সুন্দর করে সাজানো গোছানো ঘর,
একেবারে রুচিশীল মানুষের পরিচয় পাওয়া যায়। প্রচুর বইয়ের সম্ভার, র্যাকে ভর্তি বিভিন্ন বিষয়ের বই। একটা জায়গায় দেখলাম বইয়ের পাশে মোট 5টা হাতির মতো ছোটোখাটো মূর্তি, দেখতে বেশ সুন্দর। ওনার স্বামীর ডায়েরিটা দেরাজ থেকে বার করে দিলেন আমাকে। এই সময় বিশ্বম্বর বাবু সুপ্রভা দেবীকে ব্যস্ত রাখলেন অন্য কথায়। আমিও এইটুকু সময়ে ডায়েরির গুরুত্বপূর্ণ পৃষ্ঠাগুলো ছিঁড়ে নিয়ে ব্যাগে ভরেছি। আমি ডায়েরি দেখার এবং পড়া শেষ করার ভান করে সুপ্রভা দেবীকে ডায়েরিটা ফেরত দিলাম। উনি ওই ডায়েরিটা আবার দেরাজে ভরে রাখলেন। আমি ওনাকে প্রশ্ন করলাম, আপনার মেয়েকে কিন্তু খুনি মনে করা হচ্ছে, আপনার কি মনে হয় আপনার মেয়ে খুন করেছে? না, এটা কখনোই হতে পারে না। ওই সব কখনোই করতে পারে না। ওর ছোট বোনকে জিজ্ঞাসা করুন আপনারা। সুপ্রভা দেবীর ডাকে ওর ছোট বোন সুদীপা ঘরে এলো। আমি তাকে জিজ্ঞেস করলাম, তোমার কি মনে হয়? এটা কখনোই হতে পারে না, দিদি ওরকম মোটেই না বলে কাঁদতে কাঁদতে সে চলে যায়। হঠাৎ শাম্ব এসে ঘরে ঢোকে, তারপর অকথ্য ভাষায় বলতে থাকে, ওই করেছে এইসব ওরই কাজ। একটা চরিত্রহীন বাজে মেয়ে হাজার ছেলের সাথে। সপাটে একটা চর সুপ্রভা দেবীর হাত থেকে খসে পড়ে শাম্ভর গালে। ও একটা বিক্ষুব্ধ দৃষ্টি নিক্ষেপ করে চলে যায় তখনকার মতো। আপনি দয়া করে পুলিশের সামনে এমন আচরণ করবেন না। আমি বললাম, আপনি যদি সুদীপার মাকে একটু ডেকে দেন তাহলে খুব ভালো হয়। সুপ্রভা দেবী ডাকতে ডাকতে চলে যায়। বর্দি, ও বর্দি, তোমাকে এনারা ডাকছেন। উনি আসার আগে আমি বিশ্বম্ভর বাবুকে বলি উনি যেন এবার সবকিছু জিজ্ঞাসা করেন। আমি আর হরনাথ একটু অন্য দিকে যাচ্ছি। আমি আর হরনাথ বাড়ির মন্দিরের দিকে অগ্রসর হই। আস্তে আস্তে গিয়ে দেখি মন্দিরে এ বাড়ির কুলদেবী মা কালী, আর তার ঈশান কোণে একটা শিবলিঙ্গ। অদ্ভুত রকমের সুন্দর কিন্তু মূর্তি দুটোই, আর বিশেষত কালী মূর্তির শাড়ি শিবলিঙ্গের সঙ্গে জড়ানো। এটা দেখে আমরা বেশ হতবাকই হলাম বটে। আমরা দুজন মন্দির থেকে বেরিয়ে গিয়ে ঘরের দিকে গেলাম। সেখানে দেখি লীলা দেবী এবং বিশ্বম্ভর বাবুর মধ্যে কথা হচ্ছে। আমি সুপ্রভা দেবীকে একটু ডেকে দিতে বললাম। সুপ্রভা দেবী এলে আমি ওনাকে জিজ্ঞেস করলাম, আপনাদের মন্দিরে গেছিলাম প্রণাম করতে, বলছিলাম যে মায়ের শাড়িটা ওইভাবে জড়ানো কেন? ওটা এখানকার বিশ্বাস বলতে পারেন। মায়ের জোর বাবার জোরের সাথে বাধা থাকলে সংসারে ভাঙন আসে না, এটা একরকম বিশ্বাস। ও আচ্ছা, বুঝলাম। বলছি যে ওই যে হাতির মূর্তিগুলো আছে ওখান থেকে একটা নিয়ে কি বাড়ি যেতে পারি তদন্তের স্বার্থে, আপনার যদি কোনো অসুবিধা না থাকে? না, সত্যি কোনো অসুবিধে নেই, আপনি নিয়ে যান। আমরা তিনজন বাইরে বেরোতেই বৃষ্টি পড়া শুরু হয়ে গেল। হরনাথ এবং বিশ্বম্ভর বাবু ওইখান থেকে জিপে করে চলে গেলেন। আমি ছাতা নিয়ে হাঁটতে হাঁটতে বাড়ি ফিরলাম। দরজা খুলে বৌঠান বলল, এহে, তুমি তো একদম ভিজে গেছো ঠাকুরপো। আর বলো না বৌঠান, অসময়ে বৃষ্টিটা নামলো। তা যা বলেছ, আজকে খিচুড়ি চলবে তো? সঙ্গে পাঁপড় ভাজা হলে মন্দ হয় না। আচ্ছা, রান্না হয়ে গেছে, প্রায় 1:30 বাজে, খেতে চলে এসো। তোমার বন্ধু কিন্তু একটু পরেই চলে আসবে। আচ্ছা আচ্ছা, তুমি খেতে দাও, আমি একটু হাত মুখ ধুয়ে আসছি। আমি সবে খেতে বসেছি, রুদ্রপ্রিয় এসে হাজির। আরে পিসিক, কখন এসেছো? খেতে কখন বসলে? এই বসলাম একটু আগে। আসলে একসঙ্গে খেতে বসতে পারতাম। ঠিক আছে, আমি অপেক্ষা করছি, তুমি এসো, একসঙ্গেই খাবো। রুদ্রপ্রিয় এসে খেতে বসে আমার সঙ্গে। আমি আর রুদ্রপ্রিয় গল্প করতে থাকি। তা কি হলো আজকে? কি আর হবে, ওই বাড়িতে অদ্ভুত একটা জিনিস আছে, যদিও ওটা পরে বলবো। একটা অদ্ভুত ধরনের হাতির মূর্তি এনেছি, বুঝলে? ওটা দেখো তো। বেশ, তাই হবে।
আজকে তোমার বৌঠান বেড়ে রান্না করেছে বলো, এর জন্য তোমার বৌঠানকেও কিছু উপহার দিতে হবে। কি উপহার দেবে রুদ্র? দেখা যাক কি দেওয়া যায়। বেশ, দেখো আমি উঠি। বৌঠান, তুমি কখন খাবে? খেয়ে নাও, অনেক বেলা হলো। তোমরা খেয়ে ওঠো ঠাকুরপো, আমি পরে বসছি। তুমি খেয়ে উঠে একবার ঘরে এসো তো প্রতিমা। আচ্ছা, যাবক্ষণ। আমরা দুজনে উঠে অন্য ঘরে বৌঠানের জন্য অপেক্ষা করছিলাম। বৌঠান আমাদের ঘরে আসতেই আমি আমার ঘরে যাব বলে উঠেছি, বৌঠান আমায় বলল, তোমাকে যেতে হবে না ঠাকুরপো, তুমি বসো। তা কি দেবে দাও তাড়াতাড়ি। বেশি কিছু না প্রতিমা, এই ঘোড়া দুটো কিনে এনেছি ঘর সাজানোর জন্য। বেশ সুন্দর হয়েছে, রাখো, আমি পরে দেখব। বলো কি হলো আজকে? আমি চেয়ার থেকে উঠে ব্যাগ থেকে ডায়েরির ছেঁড়া পাতা ও হাতির মূর্তিটা বের করে দিলাম। ছেঁড়া পাতা দিলে বৃশ্চিক? পুরো ডায়েরিটা কোথায়? পুরোটা আনা সম্ভব নয়, তস্করি করা তো নয়, সুপ্রভা দেবী সন্দেহ করতেন। ঠিক আছে, বুঝলাম। ডায়েরির পাতাগুলো অন্য সময় পড়বো। হাতিটা দেখি। রুদ্রপ্রিয় মনোযোগ সহকারে হাতিটা দেখতে লাগলো। বলছি যে, তুমি কি কিছু জানতে পারলে? এইটুকু জানতে পেরেছি যে ওই মেয়েটা কিন্তু নেশা করত। একটা সময় ড্রাগের নেশা ছিল, ঘন ঘন ওষুধের দোকানেও যেত। গত 2 মাস ধরে হচ্ছে এই একই কাণ্ড। বেশ কয়েকবার অনেকের থেকে টাকাও ধার নিয়েছে। কি বলছো তুমি সব? মেয়েটা যে এরকম জানতাম না। এই সময় দরজায় কড়া নাড়ার শব্দ হয়েছে। দরজা খুলতেই দেখলাম বিশ্বম্বর বাবু আর সুদীপা দাঁড়িয়ে। সুদীপার মুখটা কেমন যেন ফ্যাকাশে হয়ে গেছে। আমি গিয়ে দরজা খুলি, আরে বিশ্বম্বর বাবু, ঘরে আসুন। ও ঘরে ঢুকতেই হাউ হাউ করে কেঁদে ফেলল। রুদ্রপ্রিয়র পায়ের সামনে বসে পড়ল। কি হয়েছে সুদীপা? আর বলবেন না, ওর দাদাটা এতটা লম্পট, নিজের বোনের সাথে। ছি! কাকাবাবু, আমাকে আমাকে 2 দিন থাকতে দেবে তোমাদের বাড়িতে? 2 দিন পরেই আমি চলে যাব। রুদ্রপ্রিয় কিছু বলার আগেই বৌঠান বলে ওঠে, ও ওখানেই থাকবে, ও থাকুক, ওর যতদিন ইচ্ছে থাকবে। ওর দাদা ওকে নিয়ে যাবেন বিশ্বম্ভর বাবুর থানায়। সে তো নয়, ঠিক আছে, কিন্তু বিশ্বম্ভর বাবু, ওর তো একটা সুরক্ষার প্রয়োজন নাকি? সে তো সবসময় সুরক্ষা ওর জন্য আছে রুদ্রপ্রিয় বাবু, কিন্তু ওর দাদাকে আগে যে শাস্তি দিতে হবে। ওর দাদার যেন কড়া থেকে কড়া শাস্তি হয়। না স্যার, এরকম করবেন না। ওর অনুতাপের প্রয়োজন, শাস্তির নয়। আবারও যদি করে তাহলে ভগবান নিশ্চয়ই শাস্তি দেবে। আচ্ছা, তোমার কথাই রাখবো। আজকে আসি রুদ্রপ্রিয় বাবু, অন্য কোনো দিন আসবো আবার। বিশ্বম্ভর বাবু চলে গেলেন বাড়ি থেকে। এই সময় বৌঠান বললেন, তোমরা এখন ওই ঘরে যাও, ও এখন বিধ্বস্ত। আমরা ওই ঘরে গিয়ে আলোচনা করতে শুরু করলাম। রহস্য সম্বন্ধে রুদ্রপ্রিয় পদ্যটা বারবার আওড়াতে লাগলো। আমি রুদ্রকে বললাম, জানো, ওখানকার কালী মূর্তির শাড়িটা শিবলিঙ্গর সঙ্গে জড়ানো, বড় অদ্ভুত বিষয়টা। এখন তো এরকমটা সাধারণত হয় না, কোনো মন্দিরেই তো দেখিনি। সেটাই তো কথা, কি জানি। কিন্তু এই মেয়েটা যে সত্যি কথা বলছে, এর কি প্রমাণ আছে রুদ্র? সেটা আমি কি করে বলবো, কিন্তু একটা মেয়ে সচরাচর তার চরিত্রে কালি ছেটার মতো মিথ্যে কথা বলে না। পরদিন সকাল 8টার দিকে বাইরে এসে দেখি বৌঠানের সঙ্গে সুদীপাও রান্নাঘরে কাজ করছে। আমি গিয়ে জিজ্ঞেস করলাম, সুদীপা, এখন কেমন আছো? তোমার শরীর ভালো আছে তো? আরে প্রতিমা, তুমি ওকে কাজ করতে দিচ্ছ কেন? কিচ্ছু হবে না, কাজ করলে ওর মনটা একটু ভালো থাকবে, সবকিছু ভুলে থাকতে পারবে। আচ্ছা বেশ, তবে দেখো শরীর খারাপ যেন না হয়। তারপর আমার উদ্দেশ্যে রুদ্রপ্রিয় বলে উঠল, চলো বৃশ্চিক, একটু বের হই, যাকে একবার ঘুরে আসা যাক। কোথায় যাবে রুদ্র? সুদীপার বাড়িতে ওকে নিয়ে কথা বলতে? না, ওটা নিয়ে নয়। ও যতদিন ইচ্ছা থাকুক, আমি মন্দিরটা দেখতে যাব। আচ্ছা চলো, যাওয়া যাক তাহলে। প্রতিমা, এই চাট একটু দিয়ে যাও না। হ্যাঁ যাচ্ছি, একটু বসো।
চা খাওয়া শেষ করে আমরা দুজন দুর্গাবতী বাবুর বাড়ির দিকে রওনা দিলাম। আমরা ওনার বাড়ি পৌঁছতেই দরজা খোলার পর দুর্গাবতী বাবু ধপ করে বসে পড়লেন। বুঝতে পারলাম না তার ঠিক কি হয়েছে। লীলা দেবী বলতে শুরু করলেন ওনার স্বামীকে নাকি কে হুমকি চিঠি পাঠিয়েছে, একেবারে খুনের হুমকি। সুপ্রভা দেবী চিঠিটা এনে দিলেন। চিঠিটা কারোর হাতের লেখা নয়, পেপারের অক্ষর কেটে কেটে লেখা। রুদ্র চিঠিটা দেখে বলল, এটা দৈনিক সংবাদপত্রের অক্ষর, কারণ ওরা ছাড়া অন্য কোনো পত্রিকা এরকম ভাষা প্রয়োগ করে না। ঠিক কীরকম ভাষা প্রয়োগ রুদ্রপ্রিয়? তুমি ঠিক কি বলতে চাইছো আমি ঠিক বুঝলাম না। ভাষা প্রয়োগটা সাধারণভাবে আমরা যা করে থাকি তার থেকে একদম আলাদা রকম। সাধারণত এরকমটা ম্যাগাজিনে দেখা যায়, রং ছড়িয়ে লেখাগুলো ছাপানো হয় এবং ফন্ট স্টাইলটা আলাদা থাকে। এটা তো আমি লক্ষ্য করিনি। একদম ধীর স্বরে একটা কথা বলতে শুনলাম দুর্গাবতী বাবুকে। ফ্যাসফ্যাসে গলায় তিনি বলতে লাগলেন, এবার কি করে সামলাবো সব রুদ্রপ্রিয় বাবু, কি করে সব সামলাবো? শান্তনাবু, আচ্ছা সুপ্রভা দেবী, আপনাদের বাড়ির ঠাকুর ঘরটা একটু দেখাবেন দয়া করে? নিশ্চয়ই রুদ্রপ্রিয় বাবু, আসুন আমার সাথে। আমরা দুজন গেলাম ঠাকুর ঘরে। রুদ্রপ্রিয় দেখে অবাক হয়ে বলল, এরকম তো হওয়ার কথা না, বলো তো সাইডে সরিয়ে দেওয়ার জন্য। সুপ্রভা দেবী জানালেন এই কাজটা তিনি করতে পারবেন না। এই অনুরোধ যেন রুদ্রপ্রিয় ফিরিয়ে নেয়। রুদ্র তার অনুরোধ রাখল এবং কথাও ফিরিয়ে নিল আর বলল, দেরি করা যাবে না বৃশ্চিক, এক্ষুনি চলো। আর সুপ্রভা দেবী, আপনি একটু সাবধানে থাকবেন। কথাটা বলেই রুদ্রপ্রিয় আমাকে হিড় হিড় করে টানতে টানতে 20 মিনিটের রাস্তা মাত্র 10 মিনিটে হাঁটিয়ে নিয়ে এলো বাড়িতে। বাড়িতে পৌঁছতেই দরজায় ধাক্কা দিতে শুরু করলো। সুদীপা দরজা খুলতেই এক ছুটে রুদ্রপ্রিয় ঘরে ঢুকে আলমারি খুলে দেখতে লাগলো। দেখেই রুদ্রপ্রিয় রেগে গিয়ে বলে উঠল, কে আলমারিতে হাত দিয়েছে? কি হাত দিল? যে গুরুত্বপূর্ণ জিনিসগুলো ছিল সেগুলোই তো গায়েব হয়ে গেছে বেমালুম। আমি কিন্তু কিছু করিনি কাকাবাবু। আমি তো তোমাকে কিছু বলিনি, তুমি তো নিজে থেকেই বলছো এই কথাগুলো। ওকে আর বকাবকি করতে হবে না, আমি খুঁজে দেখছি। বৌঠান খুঁজতে খুঁজতে একটা পোড়া কাগজের টুকরো আর কিছু কালো ছাই মতো খুঁজে পায়। সেটা রুদ্রপ্রিয়কে দিতেই ও সরাসরি সুদীপাকে জিজ্ঞেস করে, তুমি এটা কেন করলে সুদীপা? কি করবো কাকাবাবু, এটার জন্যই তো যত সর্বনাশ, এটার জন্যই তো কাকাকে খুন হতে হলো। ঠিক আছে, তুমি এখানেই থাকো, আমি চট করে একটা টেলিফোন সেরে আসছি। ওই ঘর থেকে রুদ্রপ্রিয়র কণ্ঠস্বর শোনা যেতে থাকে। সে বলছে, হ্যালো দুর্গাবতী বাবু, হ্যাঁ আজকে দয়া করে ঘরেই থাকবেন, বাইরে বেরোবেন না। দুপুরে খাওয়ার পর রুদ্র কোথায় একটা বেশ বেরোলো। ফিরে এলো ঘন্টাখানেক বাদে। এসেই আমায় ফিসফিসিয়ে জিজ্ঞেস করলো, আজকে মৎস্য অভিযানে যাবে নাকি এ বৃশ্চিক? কোথায় যাব? আরে গেলেই তো বুঝতে পারবে। যাই হোক, ওর কথা মতো রাত 10টা হতেই আমি আর রুদ্র বেরিয়ে পড়লাম ঘর থেকে। কোথায় যাচ্ছি জিজ্ঞেস করায় ও বলল পিয়ারি মোহন দত্ত লেনে। চুপি চুপি গিয়ে ঢুকে পড়লাম বাড়িতে। আমরা দুজনে ঠাকুর মন্দিরে প্রবেশ করলাম আর ঘাপটি মেরে বসে রইলাম একটা থামের আড়ালে। চারিদিক অন্ধকারে ছেয়ে আছে। হঠাৎ দেখি দুর্গাবতী বাবু হাতে একটা টর্চ আর মাটি খোঁড়ার মতো কি একটা নিয়ে আসছেন। তখনই ঝুপ করে কালো মতো কি একটা ওনার সামনে লাফিয়ে পড়ল আর গলায় ছুরি ধরল আর ফিসফিসে গলায় বলল, তাড়াতাড়ি মাটিটা খোঁড়। ঠিক তখনই রুদ্রপ্রিয় সজোরে লাথিটা চালায় লোকটার গায়ে। লোকটা আচমকা এই লাথি খেয়ে ছিটকে পড়ে যায়। হঠাৎ দেখি হরনাথ কোন আড়াল থেকে বেরিয়ে এলো, সঙ্গে বেশ সম্ভরবাবু। বিশেষ কেউ সারা শব্দ পায়নি, তাই রুদ্র এক নিমেষে লোকটার মুখের কাপড়টা সরাতেই দুর্গাবতী বাবু নিজেই সচেতন হয়ে পড়লেন। আমরা দেখলাম যে অদৃশ্য আততায়ী সেখানে শুয়ে রয়েছে সে আর কেউ নয়, শাম্ব।
বিশ্বম্ভরবাবু শাম্বুকে প্রথমে প্রাথমিক চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে গেলেন এবং কথা হলো সেখান থেকে তাকে নিয়ে যাওয়া হবে থানাতে। রুদ্র, তুমি জানতে যে এই ঘটনাটা ঘটবে? হ্যাঁ জানতাম, কিন্তু আমি ভেবেছিলাম মোহিনী হবে হয়তো। কিন্তু এখানে এসে দেখি আসলে ছেলেটার মধ্যে সরলিপু একেবারে বাসা বেঁধে নিয়েছে। ছেলেটার সম্পর্কে খবর নিয়ে জানলাম এ মদ গাঁজা জুয়ার প্রতি আসক্ত। তারপর কয়েকদিন দৈনিক পত্রিকার অফিসেও হানা দিয়েছে। ওর জন্যই মনে হয় সুদীপা একেবারে পুড়িয়ে দিয়েছিল ডায়েরি পৃষ্ঠাগুলো। সব কিছুর উপর ওর যেন একটা অবৈধ অধিকার হয়ে গেছে। আমরা দুজন বেশ অনেকটা রাতেই বাড়ি ফিরলাম। সকাল হতেই বৌঠান জিজ্ঞেস করলো, কালকে তোমরা দুজন রাত্রেবেলা কোথায় গিয়েছিলে গো? নৈশ অভিযানে তো বৌঠান, সুদীপার বাবাকেই একটু বাঁচানো গেল, এই যা। বাবা কেমন আছে কাকাবাবু? আর দাদা? খবর পেয়েছো তাহলে? তোমার দাদার এত গুণ আর কি বলবো। তোমার দাদা এখন ভালো আছে, হয়তো হাসপাতালে আছে, এতক্ষণ হয়তো থানা থেকে ছেড়েও দিয়েছে। হ্যাঁ, মা ফোন করেছিল, আজকে একবার গিয়ে আমি দেখে আসবো তাহলে। সুদীপা, আমার সাথে একবার এসো তো, তোমার সঙ্গে একটা গুরুত্বপূর্ণ আলোচনা আছে। প্রায় 20 মিনিট ধরে রুদ্রপ্রিয় সুদীপার সাথে কথা বলল। তারপর সুদীপা ঘর থেকে বেরিয়ে যায় তার দাদার সঙ্গে দেখা করতে। এতক্ষণ হয়তো সুদীপা তার দাদাকে নিয়ে বাড়ি নিয়ে চলে গেছে। রুদ্রপ্রিয় বলে ওঠে, বুঝলাম, কিন্তু তুমি কি কথা বললে এতক্ষণ ধরে? আজকের দিনটা একটু অপেক্ষা করো, কালকেই জানতে পারবে সবকিছু। সেই দিনটা কোনো ক্রমে কাটলো আমার। মাঝখানে এখানে একটা ফোন এসেছিল, দুর্গাবতী বাবুর বাড়িতে মোহিনী নাকি ফিরেছে। সকালবেলা হতেই রুদ্রপ্রিয় দেখি রেডি হয়ে বসে আছে। একটু পরেই দাসবাড়ি থেকে ফোন আসে দুর্গাবতী বাবু নিখোঁজ। আমাকেও আগে থাকতে রেডি হতে বলেছিল। দুজনেই বেরিয়ে পড়লাম। কিছুক্ষণের মধ্যেই পৌঁছে গেলাম দুর্গাবতী বাবুর বাড়িতে। যেতেই রুদ্র সুপ্রভা দেবীকে জিজ্ঞেস করল, মোহিনী কোথায়? ও একটু বাইরে গেছে। দুর্গাবতী বাবু কখন থেকে নিখোঁজ? পুরো বাড়িটাকে খুঁজে দেখেছেন এখনো পর্যন্ত? আপনাদের একটা চিলেকোটা আছে না, আপনার মুখ থেকে তো শুনেছিলাম, ওখানে একটু চলুন তো। আছে তো, চলে আসুন এখনই। তাড়াতাড়ি চলুন, নাহলে একটা বড় সর্বনাশ হয়ে যাবে। রুদ্র যতটা সম্ভব তাড়াতাড়ি উঠে গেল সিঁড়ি দিয়ে। আমরাও তার পিছন পিছন গেলাম। চিলেকোঠার দরজা খুলতেই দেখি দুর্গাবতী বাবুর দেহটা পড়ে রয়েছে। পাশে খণ্ডিত অবস্থায় পড়ে রয়েছে তার দেহের গোপন অংশটা। ঘরে বটুলিনাসের বোতল ভর্তি। একটা অদ্ভুত রকম গন্ধ বেরোচ্ছে ঘর থেকে। আমরা অবাক দৃষ্টিতে খালি তাকিয়ে রইলাম সেই দিকে। বৃশ্চিক, শিগগিরই চলো, নাহলে সুদীপাকে আর ধরা যাবে না, আবার আরেকটা খুন করবে ও। ঝটপট সিঁড়ি থেকে নেমে শাম্বর ঘরের দিকে ছোটে, আর পৌঁছানো মাত্র দেখে সুদীপা ছুরি দিয়ে আক্রমণ করতে যাচ্ছে শাম্বুকে। রুদ্রপ্রিয় ছুটে গিয়ে ধাক্কা দিয়ে সরিয়ে দেয় সুদীপাকে। ততক্ষণে বিশ্বম্ভর বাবু এবং হরনাথ তাদের মহিলা কনস্টেবল এবং দারোগা নিয়ে হাজির হয়েছে। দুজন মহিলা কনস্টেবল এসে চেপে ধরে সুদীপাকে। সুদীপা হিস হিসে গলায় বলতে থাকে, এই শয়তান শাম্বু আর ওর বাবার জন্যই আমার দিদির জীবনটা নষ্ট হয়ে গেছে। আমার দিদির রূপটাই ওর কাল হয়ে দাঁড়িয়েছে। তা বলে তুমি এতগুলো খুন করলে? কি করতাম কাকাবাবু, দিদির উপরে এই অত্যাচার আর আমার সহ্য হয়নি যে। রুদ্র, ওর দিদি মানে? ওর দিদিকে? পিছন থেকে একটা শব্দ আসে। আমি পিছন ফিরে দেখি সুদীপার মতো আরেকটি মেয়ে এসে দাঁড়িয়ে। ওই হলো মোহিনী, অর্থাৎ মণি। ও নামের সঙ্গে ছন্দ মিলিয়ে সুদীপার ডাক নাম রাখা হয় কামিনী। যদিও তা সকলে জানতো না। মোহিনী আর কামিনী যমজ বোন। ছোটবেলাতে এই দুই বোনের মধ্যে থেকে ছোট বোন সুদীপাকে ও জেঠুর পরিবার দত্তক নিয়েছিল। ওদের গেস্ট হাউসে আসা লোকগুলো মোহিনীকে চিনল, তখন ওর বয়স কম ছিল। আর ওরা এসে যেহেতু মোহিনীকে দেখেনি, তার জন্য ওরা সুদীপাকে মোহিনী ভেবে বসে। কিন্তু প্রত্যেকটা খুনের সময় সে বলে দেয় যে সে কামিনী। কিন্তু গণ্ডগোল হয় অন্য জায়গায়। ওদের যে দূর সম্পর্কের আত্মীয়, তারা দুই বোনকে যথেষ্ট ভালোভাবে চিনতেন না এবং জানতেন না যে ওরা যমজ বোন। তার জন্যই ওদের পরিবারের পুরুষরা মারা যাওয়ার সময় বলে ওঠে কামিনী এসেছে।
ছোটবেলা থেকে মোহিনীর সঙ্গে যে সকল অন্যায় অবিচারগুলো হয় সেগুলো নিজের চোখে দেখেছিল কামিনী। সেই ঘটনাগুলোর পুনরাবৃত্তি ঘটে আবার ঘটনার চক্রে, এবং সেটা না বুঝেই ঘটে যায় সুদীপা ওরফে কামিনীর সাথে। গেস্ট হাউসে যারা এসেছিল তারা প্রত্যেকেই মোহিনীর বাবার পূর্ব পরিচিত, এবং তারা এসেছিল এখানে ধন সম্পত্তির লোভে। কিন্তু পরে তারা জানতে পারে যে মোহিনীর আরেকটি যমজ বোন আছে, সে হলো কামিনী অর্থাৎ সুদীপা। তখনই তাদের রাগের সৃষ্টি হয়। তারা কোনো কিছু করার আগেই সুদীপা ওরফে কামিনী ওদেরকে মেরে ফেলে এবং তার দিদির প্রতি হওয়া অত্যাচারের প্রতিশোধ নেয়। ঠিক একইভাবে প্রতিশোধ নেয় দুর্গাবতী বাবুর উপর। আমি খোঁজ নিয়ে জানতে পারি মণি 4 মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়েছিল নিজের জেঠুর কারণে। যদিও তা শল্য চিকিৎসার কারণে পরে ঠিক হয়ে যায়, কিন্তু ওর জীবনটা ঠিক পর্যায়ে আর আসেনি। তাই দিদির কষ্টে কামিনী অর্থাৎ সুদীপা একে একে সকল খুন করে, এবং শেষ লক্ষ্য ছিল শাম্ব। যদিও তাকে আর খুন করে ওটা হয়ে উঠল না সুদীপা যে কেবলমাত্র তার দিদির ওপর হওয়া অত্যাচারের প্রতিশোধ নিতে দুর্গাপতি বাবুকে খুন করেছে তা নয়। খুন করেছে কারণ দুর্গাপতি বাবু নিজেই একজন খুনি, কারণ উনি নিজেই মনির বাবাকে অর্থাৎ উমাপতি বাবুকে ব্রেক ফেল করিয়ে মেরে ফেলেছিলেন। এই ঘটনাটা যদিও আমি জানতাম না, তার কৃতিত্ব হরনাথের। যে মোটর মেকানিককে দিয়ে এই ব্রেকটিকে ফেল করানো হয়েছিল সেই মেকানিককে খুঁজে বের করে হরনাথ। তুমি এত কথা কি করে জানলে রুদ্র? সুদীপা নিজেই বলেছিল সবটা, যদিও মোহিনীর বাবার খুনের বিষয়টা ও তারপরও এড়িয়ে গেছিল। একবার উত্থাপন হওয়ার পরও তো প্রথম যেদিন আমাদের বাড়িতে আসে সেদিন তোমার সন্দেহ হয়। আর ঋষিক তুমি তো বলেছিলে যে সুপ্রভা সুদীপাকে একবার ছোট মেয়ে সম্বোধন করে বসে। যাই হোক, বাদ দাও। আমি পরে গিয়ে শাম্বর সাথে কথা বলি, ও বলে ও এসব কিছুই করেনি। সুদীপা মিথ্যে কথা বলছে। আমি যদিও বিশ্বাস করিনি, তবে পরে বিশ্বাস করেছি যখন দেখি ডায়েরির পৃষ্ঠাগুলো পুড়িয়ে দিয়েছে। সুদীপা বলে ওঠে ওর জ্যাঠা আর ওর দাদার জন্যই ওর দিদি আর বাবা শেষ হয়ে গেছে। ওর দিদি মোহিনী বেঁচে গিয়েও যেন বেঁচে নেই, প্রায় অর্ধমৃত। আর এই অর্ধামৃত হবার কারণ যারা, সে সকল স্রষ্টাকে অর্ধমৃত করে সে মরেছে। ঠিক যতটা যন্ত্রণা তার দিদিকে দিয়েছিল, ঠিক ততটাই যন্ত্রণা সে ফিরিয়ে দিয়েছে সেই পিশাচগুলোকে। সুদীপা জানায় তার দিদি তার এই খুন করার বিষয়ে কিছুই জানতো না। তার দিদি এই বিষয়ের সঙ্গে একদমই যুক্ত নয়। রুদ্র জানায় যদি সে নিজে সম্পত্তিগুলো খুঁজে ওর দিদির হাতে তুলে দেয় তাহলে কি সুদীপার খুব অসুবিধা হবে? সুদীপা বলে তার কোনো অসুবিধা নেই, উপরন্তু সে নিজে চিরকাল ঋণী হয়ে থাকবে কাকাবাবুর কাছে এই কাজের জন্য। রুদ্রপ্রিয় সকলকে এবার মন্দিরে আহ্বান জানায়। মন্দিরে গিয়ে সে মা কালী এবং শিবকে একটি প্রণাম ঠোকে। তারপর আমার উদ্দেশ্যে বলে, ঋষিক, তোমার পদ্যটা মনে আছে? বলো তো দেখি। ঘর হতে ঘর ঈশান পানে উমার রূপের পূব কোণে, এই যেথা ভোলা শিব তত্ত্ব শোনে, পঞ্চগণের গজ পদতলে, সেটা ধনকুবেরের আছে অন্তর্ধানে। প্রথম মানে হলো উমাপতি মানে শিব, তার ঘর হতে ঘর মানে এবাড়ির মন্দির, উমা রূপের পূব কোণে মানে মা কালীর খুব পূর্ব দিকে সে আছে যে শিবলিঙ্গ। পঞ্চগণের বলতে শিবের যে সকল গণ আছে তা বোঝানো আছে, কিন্তু গজ মানে এটার মানে কি বলতে পারো বৃশ্চিক? গজ বলতে 36 মিটারে 1 গজ বোঝায়, আর গজ মানে হাতিও। সুপ্রভা দেবী, আপনার স্বামীর ঘর থেকে একটু হাতির মূর্তিগুলি এনে দেবেন। সুপ্রভা দেবী হাতির মূর্তিগুলো এনে দিলে রুদ্রপ্রিয় শিবলিঙ্গ থেকে মা কালীর 36 মিটার অর্থাৎ 1 গজ আঁচলটা সরিয়ে নিলে দেখা যায় যে শিবলিঙ্গের নিচের দিকটায় 5টা ছোট ছোট গর্ত করা। রুদ্রপ্রিয় সেই স্থানগুলিতে সুপ্রভা দেবীর হাত থেকে হাতির মূর্তিগুলোকে নিয়ে সেখানে বসাতেই এবং পূর্ব দিক করে শিবলিঙ্গটাকে একটু ঘোরাতেই সেটি স্থানচ্যুত হয়। বেশ একটা চমকপ্রদ ঘটনা ঘটে। ঘর ঘর শব্দে একটা পাথরের চাঙড় সরতে দেখা যায় এবং ওর ভিতরে মোটামুটি 5টা পিতলের বাক্স একদম যেন ঝকঝক করছে। এতটুকু ক্ষয়ক্ষতি পর্যন্ত হয়নি। সেগুলিকে তুলে নিয়ে রুদ্রপ্রিয় সুপ্রভা দেবীর হাতে তুলে দেয়। সুপ্রভা দেবী সেই মুহূর্তেই বাক্সগুলো খুলতেই 4টে বাক্স থেকে ছোট ছোট হিরেগুলোর ঝলক রোদের ছটায় বের হতে থাকে।
সেগুলো একদম খাঁটি হিরে বলা যায়। আর এখনকার বাজার দরে সেগুলোর দাম অনেক বেশি। আরেকটি বাক্সে ছিল কিছু মূল্যবান গয়না, যা উমাপতি বাবু নিজের মেয়েদের বিয়ের জন্য রেখে যান। রুদ্রপ্রিয় আমার উদ্দেশ্যে বলল, চলো বৃশ্চিক, আমাদের এখানকার কাজ শেষ, এবারে যা করার বিশ্বম্বর বাবুই করে নেবেন। সুদীপা রুদ্রপ্রিয়র উদ্দেশ্যে বলে, অনেক ধন্যবাদ কাকাবাবু, এবার আমার বাবার আত্মার শান্তি হবে। আমাদের চোখের সামনে থেকে বিশ্বম্ভর বাবু সুদীপা ও শাম্বুকে ধরে নিয়ে যায়। লীলাবতী দেবী কান্নায় ভেঙে পড়েন। আমি যাবার পথে পিছন ফিরে দেখতে পাই সুপ্রভা দেবী এবং মোহিনী লীলাবতী দেবীকে সান্ত্বনা দিচ্ছেন। বাড়ি ফিরতেই বৌঠান জিজ্ঞেস করে, কি দোলাচলে পড়েছিলে তো কামিনীর মায়ায়? ভাবো ঠাকুরপো, তোমার বন্ধু কার জায়গায় কাকে সন্দেহ করেছিল। কি বলেছিলাম তুমি বিপদে পড়বে? কি চিনতে পারলে না তো কামিনীকে? জড়িয়ে পড়লে তো তার মায়ায়। আচ্ছা রুদ্র, তুমি যে সেদিনকে ফোন কলটা করলে, তো তুমি কাকে করেছিলে সেই ফোন কলটা? বলতে পারো সেটা একটা পাতা ফাঁদ ছিল মোহিনীকে এই বাড়িতে নিয়ে আসার জন্য। সেই কারণেই তো আমি কামিনীকে ধরতে পারলাম। তা তুমি মোহিনীকে কি করে এখানে আসতে বললে? একটাই তো তুরুপের তাস ছিল বৃশ্চিক, যে ওর বোন সুদীপা অর্থাৎ কামিনীর বড় বিপদ। ও যদি না আসে তাহলে ওর বোনের অনেক বড় ক্ষতি হয়ে যাবে, তাই ওকে দাস বাড়িতে ফিরতেই হবে। আর এভাবেই ও আমার পাতা ফাঁদে পা দিল। আরে ওরই নাম্বারটা দিয়েছে ওরই ক্লাসমেট। এটা অবশ্য হোস্টেলের নাম্বার ছিল, আর এই নাম্বারটা শুধুমাত্র জানতো ওর বোন কামিনী। তাই কামিনীর শরীর খারাপের খবরটা দেওয়ায় ওর কাছে সেটা সত্যি মনে হলো। বিশ্বম্বর বাবুকে তুমি এত কথা বলেছো তো রুদ্র, না হলে তো উনি কিছুই বুঝতে পারবেন না। বৌঠান এরই মাঝে ফুট কাটে, বলে ওঠে, তুমি কি শেষ পর্যন্ত দুর্গাপতি বাবুকে বাঁচাতে পারলে? পাপীকে তো সেই পাপের সাজা পেতেই হলো। কথাটা বলে হা হা করে হাসতে হাসতে বৌঠান রান্নাঘরের দিকে চলে যায়, আর রুদ্রপ্রিয় অবাক হয়ে তাকিয়ে থাকে তার দিকে। শেষ হলো কামিনী কাঞ্চন। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান আমাদের। ভালো লাগলে চ্যানেলটি ভিজিট করে অন্যান্য গল্পগুলি শোনার অনুরোধ রইল। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করা আপনাদের দায়িত্ব বলেই মনে হয়, তাই সেটা আপনারা ভালো লাগলে অবশ্যই করবেন বলে আশা করি। দেখা হচ্ছে আগামী গল্পে। ততক্ষণ ভালো থাকবেন, গল্পে থাকবেন। ধন্যবাদ।